স্যার, মানে হ্যাঁ স্যার, আপনি মানে 40% তো পড়ছিলেন, খেয়াল নাই আমার। কেন স্যার ক্লাস করো 40 নাই, পর্যন্ত। খেয়াল নাই কেন? জি স্যার 40 পর্যন্ত। আচ্ছা, 40 শেষ হচ্ছে, 41 থেকে শুরু হবে সেন্টেন্স কারেকশন। 41 থেকে আজকে শুরু হচ্ছে। দেখো, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা নিয়ম। আচ্ছা, এখানে যেটা বলছি যে জাতির নামের পূর্বে দা বসে, কিন্তু ভাষার নামের পূর্বে দা বসে না একই সেন্টেন্সে। একটা জাতি এবং একটা ভাষা, অনেক জাতি এবং ভাষা আছে যেগুলো জাতির নামও যা ভাষার নামও একই। যেমন ইংরেজ জাতিকে আমরা বলি আসলে ইংলিশ। হ্যাঁ, ইংলিশ বলতে ইংলিশ ভাষাও বোঝায়, ইংরেজ জাতিও বোঝায়। তো যখন যেটা জাতি বুঝাবে তার আগে দা দিব, যেটা ভাষা বুঝাবে তার আগে দা দিব না। এটাই হচ্ছে নিয়ম। খুব খেয়াল করে শুনতে হবে আজকে। হ্যাঁ, আমরা একটু দ্রুত শেষ করব, প্র্যাকটিস করব কিছু। তাহলে দেখো, হি স্পিক্স দা ইংলিশ লাইক ইংলিশ। আচ্ছা, স্পিক মানে কথা বলে কিসের? ইংলিশে। তাহলে প্রথম ইংলিশটা হচ্ছে ভাষা ছিল, এবং লাইক ইংলিশ মানে কাদের মতো? ইংরেজ জাতির মতো। মানে ইংলিশ পরেরটা জাতি, আগেরটা ভাষা বোঝাচ্ছে, বাট উল্টা দেওয়া আছে এখানে। আগে ভাষাটার আগে দা দিছে, পরে জাতির আগে দা দেয় নাই। তো এটা ভুল, এখানে দা হবে না, পরেরটাই দা হবে। তাহলে কি হবে কারেকশন? হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ। এই ইংলিশটা যেহেতু জাতি বোঝাচ্ছে, এই জন্য তার আগে দা। এই ইংলিশটা যেহেতু ভাষা বোঝাচ্ছে, এই জন্য তার আগে দা হবে না। বুঝা গেছে? এটাই, এই ধরনের সেন্টেন্স আসলে এটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, হি স্পিক্স দ্য ফ্রেঞ্চ ওয়েল। খেয়াল করো, হি স্পিক্স। বুঝি নাই, কেউ কিছু বলতেছো? শুনতেছি, বলো। আর খবর নেই কিভাবে। আচ্ছা, কি বললাম? হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ, পরের ইংলিশটা ইংরেজ জাতি বোঝায়। আচ্ছা, হি স্পিক্স দ্য ফ্রেঞ্চ ওয়েল। আচ্ছা, এখানে ফ্রেঞ্চ হচ্ছে ফ্রান্সের ভাষা, ফরাসি ভাষা। আচ্ছা, তাহলে ফরাসি ভাষার আগে দা দিয়ে দিচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে হি স্পিক্স ফ্রেঞ্চ ওয়েল, ভাষার আগে দা বসে না। এটাই, কোনটা কোন কখন কি বোঝাচ্ছে এটা একটু খেয়াল করতে হবে। নাম্বার 42 তে যাচ্ছে। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? বস্তুবাচক নাউন। বস্তুবাচক নাউন বলতে কি বোঝাচ্ছে? এই ধরো, এই যে কোনো বস্তু, রাইস বলো, হ্যাঁ, তারপরে কি বলবো, তোমার মাটন বলো, তারপরে হতে পারে হচ্ছে আমরা যে সিলভার হতে পারে, গোল্ড হতে পারে, মানে বস্তু, তোমার ম্যাটেরিয়াল যেগুলো উপাদান, বিভিন্ন পদার্থ, হ্যাঁ, সেই পদার্থগুলো যে নাম আমাদের, এক একটা বস্তু বা পদার্থের নাম, সেগুলোকেই ম্যাটেরিয়াল নাউন বলে। খুব সহজে এই ধরনের ম্যাটেরিয়াল নাউনের আগে কখনোই আর্টিকেল বসে না, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এখন কখন বসবে সেটা আবার দেখতে হবে। বসে কখন? যখন নির্দিষ্ট করে কোথাও বুঝাই দিবে যে নির্দিষ্ট কিছু ম্যাটেরিয়াল, যে এই জায়গার ম্যাটেরিয়াল বা এই রকম ম্যাটেরিয়াল বা এই স্থানের ম্যাটেরিয়াল, তাইলে সেটাকে দা দ্বারা ইন্ডিকেট করে দিতে হবে। নির্দিষ্ট করা মানে দা দ্বারা ইন্ডিকেট করা। ব্যাপারটা কিরকম আমি একটু বলি। যেমন ধরো, আহ যদি বলি যে, আম দিয়ে বলি, ম্যাঙ্গোস আর ভেরি টেস্টি ফ্রুট। মাইক গুলো অফ থাকবে সবার। ম্যাঙ্গোজ আর ভেরি টেস্টি ফ্রুট। আচ্ছা, এটা একটা ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে দেখো, মিউট আম কি করছে? আম খুবই মিউট মানে তো সুস্বাদু কথা ফল। শোনা যায় না। মিউট মানে তো হ্যাঁ, নতুন কিছু স্টুডেন্ট এসছে তো, এরা আদব কায়দা ওই যে শিখে নাই এখনো। আদব কায়দা বলতে বোঝাচ্ছে, মাইন্ড করো না, ওই যে ক্লাসে ঢুকে মাইক অন করে ভিডিও অন করে আন্দাজে এমনি একটা করি। ক্লাসে আসলা, মাইক অফ থাকবে, ভিডিও অফ থাকবে। দ্বিতীয়ত স্যার হচ্ছে, তোমার জন্য কারো যেন ডিস্টার্ব না হয় সেটা খেয়াল করতে হবে। হ্যাঁ, স্যার 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 শুনতেছি তো রে মুন্না, আমি কথা বলতেছি একটা। স্যার বলছি যে ভিডিও গুলো অন করো, এই কারণে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি। হ্যাঁ, তো ভিডিও, তারপরে মাইক, অডিও যে কোনোটাই অফ থাকবে। যখন কথা বলার দরকার হবে মাইক বাটনে চাপ দিয়ে কথা বলে আবার অফ করে দিতে হবে। ঠিক আছে? এই ন্যূনতম কমন সেন্স, ন্যূনতম কি বলে, নলেজ থাকা উচিত সবারই।
আচ্ছা, যেখানে ছিলাম, ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ। আচ্ছা, আম খুব সুস্বাদু ফল, এই আম বা ম্যাটেরিয়াল যে কোনো নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু আচ্ছা, কিন্তু আমি যদি বলি রাজশাহীর আম, কিসের আম? রাজশাহীর আম। তো তখন জায়গার নামটা কি নির্দিষ্ট করে বলে দিলাম যে রাজশাহীর আমগুলা হচ্ছে খুব বেশি সুস্বাদু। তাহলে যদি বলে দেই যে ওই জায়গার আমগুলো বা ওই জায়গার বা ওই স্থানের এই জিনিসটা খুব বেশি ভালো বা খুব বেশি দামি, তখন ওইখানে যখন নির্দিষ্ট করে বলে দেওয়া হয় তখন ওই জাতীয় ম্যাটেরিয়াল নাউনের আগে দা ব্যবহৃত হয়। কিরকম দেখো এখানে, দ্য গোল্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, এটা ভুল। কারণ এখানে গোল্ড ম্যাটেরিয়াল নাউন, এর আগে দা দেওয়া যাবে না। নিয়মটা হচ্ছে গোল্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, মানে সোনা খুব মূল্যবান ধাতু, এটুকুই। বাট আমি যদি বলতাম যে দা গোল্ড অফ সৌদি আরবিয়া বা সৌদি আরব ইজ ভেরি ভ্যালুয়েবল, তাহলে এবার দেখো সৌদি আরবকে কি করছি, ইন্ডিকেট করে বলে দিছি না যে সৌদি আরবের গোল্ড গুলো খুব দামি বা ভালো। তাহলে যখন স্থানের নাম আমরা ইন্ডিকেট করে বলে দিব তখন সেইখানে দা হবে, বুঝতে পারতেছি? ওই জায়গাতে দা ইউজ করতে হবে, নতুবা তুমি যে কোনো ম্যাটেরিয়াল নাউনের আগে দা ইউজ করতে পারবা না। যদি দা থাকে, কোন নির্দিষ্ট স্থানের নাম বা জায়গার নাম বা কোনো কিছু নাম না বলে, তাইলে সেখানে দা দেওয়া যাবে না। আবার দেখো রাইস অফ খুলনা ইজ ভেরি ফাইন, এখানে দা দেয় নেই। তো এটা আবার ভুল। ভুল কেন? কারণ হচ্ছে এখানে খুলনার চালের কথা স্পেসিফিক্যালি বলে দিছে। তাহলে এখানে দা রাইস অফ খুলনা ইজ ভেরি ফাইন, এখানে দা অ্যাড করতে হবে তোমাকে। তো আর্টিকেল কোথায় কোনটা বসবে কি বসবে না এটা খেয়াল করতে হবে। এরপরে আসি নাম্বার 43-তে, কমপ্লিমেন্টের পূর্বে আর্টিকেল বসে না। আচ্ছা, কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোনো উপাধি বা সম্বোধন দেওয়া। হ্যাঁ, সেটা হচ্ছে ধরো এখানে ক্যাপ্টেন বানাচ্ছে একজনকে, উই মেড হিম দা ক্যাপ্টেন। আচ্ছা, কমপ্লিমেন্টের পূর্বে আর্টিকেল বসে বসে না, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, ক্যাপ্টেন বানাচ্ছে একজনকে, ক্যাপ্টেন উপাধি দিচ্ছে। তো তাকে যখন একটা কমপ্লিমেন্ট, ক্যাপ্টেনটা হচ্ছে কমপ্লিমেন্ট, তো তাকে যখন একটা কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে তার আগে কোনো আর্টিকেল বসাতে পারবা না। তো উই মেড হিম ডিরেক্ট ক্যাপ্টেন দেওয়া হবে না। আচ্ছা, এই পরের সেন্টেন্সটা একটু কনফিউজিং হবে, এটা নিয়ে আলোচনা না করি। ওইটা সচরাচর এইভাবে আসে না যদিও। ওইটা হচ্ছে, আচ্ছা বলেই দিই, উই কল দ্য ফ্লাওয়ার এ রোজ। আচ্ছা, এ রোজ মানে গোলাপ। গোলাপ হচ্ছে কি সবচেয়ে সুন্দর ফুল না? জি জি স্যার। আচ্ছা, স্যার। বা আমরা সব কিছুকে বলি যে গোলাপের মতো সুন্দর, গোলাপের সাথে আমরা তুলনা করার চেষ্টা করি। তো এই জন্যই এটা একটা কমপ্লিমেন্ট, যে গোলাপের মতো সুন্দর, গোলাপের মতো টুকটুকে আমরা বলে থাকি। তো এটা একটা কমপ্লিমেন্ট, এই এ রোজটা একটা কমপ্লিমেন্ট। তো যে কোনো ফুল যদি বলি যে গোলাপের মতোই সুন্দর, তাহলে সেই ফুলের জন্য এটা একটা কমপ্লিমেন্ট। তো এখানে এ রোজ দিছে, তো এই রোজের আগে একটা আর্টিকেল বসাই দিছে, তো এটা আমরা বলছি কোনো আর্টিকেল হবে না। তো উই কল দ্য ফ্লাওয়ার রোজ। এখানে রোজ মানে হচ্ছে গোলাপকে বোঝাচ্ছে, ব্যাপারটা এরকম না। অন্য একটা ফুলকে গোলাপের সাথে তুলনা করে বোঝাচ্ছে, মানে গোলাপ আখ্যা দিচ্ছে তাকে যেটা গোলাপের মতো সুন্দর ফুল। ঠিক আছে, নাম্বার 44, অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন যেটা আছে। অ্যাপোজিটিভ ব্যাপারটা কি? খুব সহজে এবং সুন্দর করে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ হচ্ছে এমন বাক্যাংশ বা বাক্যের এমন কিছু শব্দাংশ যার দ্বারা বাক্যের সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য পাওয়া যায়। কি বলছি? সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিবে, এক্সট্রা ইনফরমেশন। সাবজেক্ট সম্পর্কে যেটা এক্সট্রা ইনফরমেশন দিবে সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ। দেখো কি ব্যাপারটা কোথায় যায়। আর নিয়ম হচ্ছে অ্যাপোজিটিভের পূর্বে আর্টিকেল বসে না, এটা খেয়াল করতে হবে। এবার দেখো অ্যাপোজিটিভ কি সেটা দেখি, যে হাসান দ্য প্রিন্সিপাল অফ খান কমরুদ্দিন কলেজ। এই যে বললো প্রিন্সিপাল অফ খান কমরুদ্দিন কলেজ, এই যে হাসান সম্পর্কে এই বাক্যর এই অংশটুকু একটা এক্সট্রা ইনফরমেশন দিল না? আমরা তো বলতে পারতাম হাসান ইজ ভেরি ফুলিশ, বলতে পারতাম না? জি স্যার। স্যার বাট এখানে Yes, দেখো sir. হাসানের পরে একটা অংশ আছে যে দ্য প্রিন্সিপাল অফ খান কমরুদ্দিন কলেজ, মানে সে যে খান কমরুদ্দিন কলেজের প্রিন্সিপাল, সেটা একটা ইনফরমেশন এক্সট্রা ভাবে দেওয়া হলো। তো এই যে সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন যখন দিবে এই পুরো অংশটা, এটাকে বলে অ্যাপোজিটিভ। মনে থাকবে?
আচ্ছা, এটাকে অ্যাপোজিটিভ বলে না কি বলে একটু মনে না থাকলে হবে, যখন এরকম দেখবে যে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, তখন এই যে বলছি দেখো দা দিয়ে দিয়েছে, দা প্রিন্সিপাল, পুরোটা অ্যাপোজিটিভ, এর আগে দা দিছে, তো আমরা বলছি এর পূর্বে আর্টিকেল বসে না, তাহলে তো দা বসানো যাবে না, তো দাটা কেটে দিয়ে কারেকশন করতে হবে। হাসান প্রিন্সিপাল অফ খান কমরুদ্দিন কলেজ ইজ ভেরি ফুলিশ। বুঝা গেছে? তেমনি ভাবে রহিম দ্য লিডার অফ আওয়ার ভিলেজ ইজ ভেরি সিরিয়াস। আচ্ছা, দ্য লিডার অফ আওয়ার ভিলেজ, রহিম সম্পর্কে এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন, এটা পজিটিভ, তার আগে আবার দা দিছে, বাট দা হবে না, রহিমের পরে ডিরেক্ট লিডার অফ আওয়ার ভিলেজ ইজ ভেরি সিরিয়াস। বুঝাইতে পারছি? জি স্যার। নাম্বার জি 45, স্যার। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, দুইটা ফ্রেজ, কি বলছি? এ নাম্বার অফ আর হচ্ছে দা নাম্বার অফ। আচ্ছা, দুইটাতেই নাম্বার অফ, একটার আগে এ আছে আর একটার আগে দা আছে, এই হচ্ছে পার্থক্য। দুইটার জন্য দুই ধরনের ব্যবহার। কি রকম? এ নাম্বার অফ যদি বুঝায় কোন সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে, যদি এ নাম্বার অফ এর পরে একটা নাউন প্রোনাউন যদি আসে, তাহলে এই এ নাম্বার অফ যুক্ত নাউন বা প্রোনাউন বা সাবজেক্টটা, পুরা সাবজেক্টটা হয়ে যাবে হচ্ছে প্লুরাল। কি হয়ে যাবে? প্লুরাল। প্লুরাল। আচ্ছা, আর দা নাম্বার অফ যদি থাকে, তাহলে এরপরে যে এই পুরা সাবজেক্টটা হয়ে যাবে হচ্ছে সিঙ্গুলার। কি হয়ে যাবে? সিঙ্গুলার। আচ্ছা, সিঙ্গুলার। এখন এইটা এটা মনে রাখতে হবে, সহজ ভাষায় বোঝাইতে গেলে এটা মনে রাখতে হবে যে এ নাম্বার অফ থাকলে প্লুরাল, দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার। আচ্ছা, এখন মুখস্থ বিদ্যা বলতে আসলে পৃথিবীতে কিছু ওইভাবে নাই। কিরকম? এটা বুঝতে হবে, বুঝতে হবে যে এ নাম্বার অফ কেন প্লুরাল, দা নাম্বার অফ কেন সিঙ্গুলার। হয়তো এলোমেলো হয়ে যাইতে পারে যে এ নাম্বার অফ কি সিঙ্গুলার না প্লুরাল পড়ছিলাম, দা নাম্বার অফ সিঙ্গুলার, মানে এলোমেলো হতে পারে, বুঝলে আর হবে না। দা নাম্বার অফ বলতে দা দ্বারা বোঝায় হচ্ছে নির্দিষ্টকরণ কিছুকে, তাই না? দা হচ্ছে আমাদের ডেফিনিট আর্টিকেল ছিল, যেটা দ্বারা আমরা নির্দিষ্ট করে বুঝাইতাম কোনো কিছুকে। এই দা নাম্বার অফ বলতে বোঝায় নির্দিষ্ট কোনো অংশকে। কি বোঝায়? নির্দিষ্ট কোনো অংশকে। অংশ। আচ্ছা, অবশ্যই এইটা অংশটা মধ্যে একাধিক ব্যক্তি রয়েছে বা থাকছে, সেটা ভিন্ন বিষয়। কিরকম? ধরো 10 জন ব্যক্তি আছে, 10 জন ব্যক্তির মধ্যে দুইটা ভাগ করে 5 জন 5 জন করে দুইটা টিম করলাম। এখন আমি একটা টিমকে ইন্ডিকেট করে বলতেছি, ওই টিমে ধরো 5 জন স্টুডেন্ট আছে, তো তখন আমি বলবো ওই 5 জনের টিমকে, যে দা নাম্বার অফ স্টুডেন্টস, ওই 5 জনের একটা টিমকে ইন্ডিকেট করে বলতেছি। তো টিম কয়টা? একটা। টিম একটা। তো এই জন্য দা নাম্বার অফ দ্বারা সেন্সটা এই যে এরকম, কয়েকজন মিলে একটা সমষ্টিগতভাবে কোনো কিছুকে বুঝাই বলে, এটা সিঙ্গুলার। আর এ নাম্বার অফ দ্বারা বুঝাই হচ্ছে ওই প্রত্যেককেই, ধরো যে কয়জনকে বুঝাবো, ধরো 5 জনকে বুঝাইলে ওই প্রত্যেক জনকেই হচ্ছে 5 জনকে মিলে বুঝাবে, 5 জনকেই বুঝাবে, যার কারণে ওই 5 জনকে বোঝানোর জন্য ওইখানে সেন্সটা হয় প্লুরাল। আর এখানে 5 জনকে মিলে একটা সমষ্টিগত ভাবে বোঝানোর কারণে এটা হয় সিঙ্গুলার। এটা হচ্ছে এখানকার ব্যাখ্যা। যদি ওইভাবে মনে রাখতে চাও পারো, না হলে এ নাম্বার অফ প্লুরাল, দা নাম্বার অফ সিঙ্গুলার, এইভাবে মনে রাখতে হবে। দেখো, এ নাম্বার অফ স্টুডেন্টস ইজ প্রেজেন্ট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু এক্সট্রা ভাবে শিখে রাখবা। এ নাম্বার অফ এর পরে এবং দা নাম্বার অফ এর পরে এই যে নাউন প্রোনাউন যেটা বসে সেগুলো প্লুরাল বসে, ঠিক আছে? এখানে যদি অনেক সময় স্টুডেন্ট দিয়ে দেয়, সেটাকে চেঞ্জ করে কিন্তু স্টুডেন্টসই দিতে হবে। কথা বুঝাইতে পারছি? নাম্বার অফ, এই এ নাম্বার অফ, দা নাম্বার অফ এর পরে নাউন প্রোনাউন অবশ্যই প্লুরাল। অনেক সময় তোমাদের পরীক্ষা দিয়ে একবার দেখছি যে স্টুডেন্ট দিয়ে দিছে, তো ওইটাও কেউ চেঞ্জ করতে হবে, তখন স্টুডেন্টস দিতে হবে। আর এখানে এ নাম্বার অফ যেহেতু, তাহলে এটা পুরাটাই প্লুরাল, ইজ হবে না, হয়ে যাবে কি আর। আর দা নাম্বার অফ এর জায়গায় যদি আর দেয়, তাহলে হয়ে যাবে কি ইজ। 45 ক্লিয়ার? জি স্যার। জি স্যার। 46 এ যাচ্ছি। একই গুণ সম্পন্ন দুটি ব্যক্তির মধ্যে যখন তুলনা হয় বা একজনের সাথে আরেকজনের তুলনা করা বোঝায়, তখন যার সাথে তুলনা করা হয় তখন তার আগে দা বসাতে হয়। কথাটা একটু সহজ ভাষায় বুঝাই। ধরো সাকিব আল হাসান যখন খেলতো, তখন আমরা অনেক সময় অনেকের মুখে এরকম শুনতাম যে সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের বিরাট কোহলি, এরকম বলতো না অনেকে, বা একটা জি ভালো স্যার। খেলোয়াড়ের সাথে তুলনা করতো। তো তখন কি হইলো, সাকিব আল হাসানকে তুলনা করলাম কার সাথে? বিরাট কোহলির সাথে। তো
তো ইংলিশটা হয়তো সাকিব আল হাসান ইজ দ্য বিরাট কোহলি অফ বাংলাদেশ, যে সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের বিরাট কোহলি। তাহলে তুলনা করলাম বিরাট কোহলির সাথে, বিরাট কোহলির আগে কি দিয়েছিলাম, একটা দা যোগ করছিলাম। তো এটাই বলছে যে একই গুণ সম্পন্ন, দুজনে ক্রিকেট খেলতো, দুজন ব্যক্তির মধ্যে তুলনা করতেছে, তুলনা করা হলে যার সাথে তুলনা করবো তার আগে দা বসবে। দ্যাট মিনস বিরাট কোহলির সাথে তুলনা করছি, তার আগে দা বসবে। এরকম কি কি সেন্টেন্স আছে তোমাদের? ধরো এই সেন্টেন্সটা খুব কমন, যে নজরুল ইজ শেলি অফ বাংলাদেশ। আচ্ছা, শেলিও একজন বিখ্যাত কবি, আর নজরুলও একজন বাংলাদেশের বিখ্যাত কবি। এখন এই নজরুলকে তুলনা করতেছি কার সাথে? কোনো বস্তু বসাইলেও কি স্যার দা বসবে? আচ্ছা, আমি ওটা বলতেছি। তাহলে নজরুলের সাথে কার সাথে তুলনা করতেছি? শেলির সাথে, নাকি নজরুলকে শেলির সাথে? শেলির সাথে। তাহলে এখন যার সাথে তুলনা করতেছি শেলির সাথে, তাহলে তার আগে একটা দা বসাতে হবে। নজরুল ইজ নজরুল ইজ দ্য দ্য শেলি অফ শেলি অফ বাংলাদেশ। বাংলাদেশ। হুম। আচ্ছা, আরেকজন বলতেছো কি? বস্তু। জি স্যার। আচ্ছা, বস্তু সম্পর্কে তুমি কি রকম বুঝাইতে চাচ্ছ, একটু বলো দেখি আমাকে। এটা তো আমার ক্লাস না। স্যার যেমন ধরেন কি, একটা উদাহরণ অন্য একটু একটা দাও দেখি। সাবজেক্ট নাম দিয়ে তো বুঝাইছেন আপনি স্যার, এখানে নামের বদলে যদি অন্য কোনো বিষয় হয় আর কি, যেটার সাথে এটা তুলনা করা হয়, ধরেন পদ্মা এই সেতুর বিষয় তো সাথে বলছে যমুনা একই সেতুর গুণ তুলনা করা সম্পন্ন হয়েছে। দুই ব্যক্তি, তাহলে বস্তু আসবে কোথা থেকে এখানে? না, বুঝতে পারছি। এখন আমি ওর থেকে একটু জাস্ট উদাহরণটা চাচ্ছিলাম, যে ও কোথাও দেখছে কিনা এরকম। আসলে দুইটি বস্তুর মধ্যে তুলনার ইংলিশটা এরকম হয় না, ঠিক আছে? আর তুমি আচ্ছা যেটা স্যার, বলতেছো যে পদ্মা আর যমুনার মধ্যে তুলনা, পদ্মা এবং যমুনার আগে কিন্তু দা বসে, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, দা পদ্মা, দা যমুনা, হ্যাঁ, নদীর নামের আগে দা বসে, নদী, সাগর, উপসাগর দুইটার আগে দা বসে, ওগুলো ভিন্ন নিয়মে চলে যাবে। এটার সাথে আচ্ছা স্যার। ওইরকম আসলে সিচুয়েশন আসে না, ঠিক আছে? আচ্ছা স্যার আমি একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ, বলো। স্যার 45 নম্বর রুলসে স্যার একটা জিনিস স্যার বলতে চাই যে স্যার ইনকারেক্ট সাপোজ আমাদের এক্সামে দিয়ে থাকলো স্যার দা নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, স্যার সেক্ষেত্রে কি আমি এমন করতে পারি যে দা নাম্বারের জায়গায় আমি এ নাম্বার দিয়ে দিলাম, এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট, এটাকে দিতে পারি? মানে যেমন হ্যাঁ, থাকলো যে পারো শুধু পারো দা পারো, মানে আর্টিকেলটা চেঞ্জ করে দিলাম, দিয়ে পরিবর্তে দিয়ে দিলাম। দিতে পারো, হ্যাঁ হ্যাঁ স্যার, দিতে পারো। এটা সম্ভব স্যার? অবশ্যই হয়ে যাবে তো। তুমি এ নাম্বার সেক্ষেত্রে অফ তো স্টুডেন্টস আর সেক্ষেত্রে তো প্রেজেন্ট, কারেক্ট কাটবে না, তাই কারেক্ট না স্যার? কারেক্ট, হ্যাঁ, তুমি ওভাবেও যাইতে পারো। থ্যাংক ইউ স্যার। জি জি হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। 47 ওয়ার্ক, এখানে দুইটা শব্দ বলি, দুইটা না, একটাই শব্দ। বেসিক রুট একটাই, বাট এখানে শব্দ দুইটা, এই ওয়ার্ক আর হচ্ছে ওয়ার্কস, ঠিক আছে? এই ওয়ার্কস মানে হচ্ছে লেখালেখি, বা কোনো বই, বা কোনো কাজ, মানে কর্ম। কোনো নাট্যকার বলো, সাহিত্যিক বলো, বা কোনো হচ্ছে লেখক বলো, তার যে লেখা লেখনি, যে বইগুলো আছে সেগুলাকে একসাথে বলে তার ওয়ার্কস বা তার লেখালেখি, ঠিক আছে? আর ওয়ার্ক মানে তো কাজ করা। তো ওয়ার্ক মানে কাজ করা, আর ওয়ার্কস মানে হচ্ছে লেখা। ক্লিয়ার? যখন এই ধরনের, এই যে তোমার বই পুস্তক লেখার ব্যাপার স্যাপার আসে, যে আমি তার বই পড়েছি, তার এইটা পড়েছি, তার ওটা পড়েছি, তো এই ধরনের কাজের ক্ষেত্রে এই ধরনের ইয়ার ইংলিশটা হচ্ছে works। যেমন এখানে আই হ্যাভ রিড দ্য ওয়ার্ক অফ নজরুল, মানে আমি নজরুলের কাজগুলো পড়েছি, এখানে বোঝাচ্ছে নজরুল কাজগুলো পড়ে। কারণ কাজকে তো আর পড়া যায় না, তার লেখাগুলো পড়া যায়, লেখাগুলোর ইংলিশ হচ্ছে ওয়ার্কস। তো এরকম সেন্টেন্সে যখন দেখবে ওয়ার্ক দেওয়া, সেখানে চেঞ্জ করে ওয়ার্কস দিতে হবে। এগুলো খুব ছোটখাটো বিষয় আসলে, অনেক সময় আসতে পারে অর্থগত দিক থেকে বিভিন্ন ধরনের ভুল তোমাদের দেয়। এই এই টাইপের টুকটাক জিনিস কিন্তু দুই একটা কোশ্চেন আসে। তো এগুলো এখান থেকে মনে রাখতে হবে। এটাও খুব ইম্পর্টেন্ট। মেশিনারি, সিনারি, অ্যাডভাইস, ইনফরমেশন, ফার্নিচার, ফ্রুট, এগুলোর কখনোই কোনো প্লুরাল ফর্ম হয় না। হ্যাঁ, এই শব্দগুলোর প্লুরাল ফর্ম যাওয়া যায় না। যেমন ইনফরমেশনের জায়গায় ইনফরমেশনস হবে না, ফার্নিচারের জায়গায় ফার্নিচার্স হবে না, হ্যাঁ, ফ্রুটের ফ্রুটস হবে না, মেশিনারি মেশিনারিজ হবে না, সিনারি সিনারিজ হবে না, অ্যাডভাইস অ্যাডভাইসেস হবে না। হ্যাঁ, এগুলোর কোনো প্লুরাল ফর্ম আসলে নাই। একটা অ্যাডভাইস মানেও অ্যাডভাইস, 10টা অ্যাডভাইস মানেও অ্যাডভাইস। একটা ইনফরমেশন মানে ইনফরমেশন, 10টা ইনফরমেশন মানেও ইনফরমেশন। ইনফরমেশন মানেই একটা 10টা যেটা হোক না কেন, সেখানে এস যোগ করা যাবে না। তো এই শব্দগুলো মনে রাখতে হবে, অনেক সময় পরীক্ষায় আসে। হি গেভ মি সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেই যে সাম দিয়ে মনে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন দিয়েছে, তাহলে ইনফরমেশনের লাগে এস আছে না, এই শব্দটাই নেই ইংলিশে। তো হি গেভ মি সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন হবে, ইনফরমেশন হবে না। ক্লিয়ার? আচ্ছা, 49 নাম্বারটা পড়বো না, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এখন পর্যন্ত কোথাও দেখি নাই যে আসছে, এটা না পড়লে হবে। 50টা পড়তে হবে এবং ইম্পর্টেন্ট এটা।
এই দুটা কথার মধ্যে পার্থক্য বুঝতে হবে, টল এবং হাই। টল এবং হাই। টল মানে কি বলতো? টল মানে লম্বা, হাই মানে উঁচু। হাই মানে উঁচু। ভাই মানে উঠতেছে না। উঁচু। উঁচু আচ্ছা, স্থান এখন থেকে আমাকে উঁচু। বলো যে আহ, আহ, ইয়া মানুষ লম্বা হয় না উঁচু হয়? মানুষ লম্বা হয়। লম্বা। মানুষ লম্বা লম্বা হয়। হয়। উঁচু আচ্ছা। পাহাড়। আচ্ছা, পাহাড় উঁচু হয়। উঁচু তারপরে বলো তো, গাছ লম্বা হয় না উঁচু হয়? লম্বা। গাছ লম্বা হয়। লম্বা হয় স্যার। গাছ লম্বা হয়। আচ্ছা, বিল্ডিং লম্বা হয় না উঁচু হয়? উঁচু উঁচু হয়। হয়। উঁচু হয়, উঁচু হয় স্যার, উঁচু। উঁচু হয়। আচ্ছা, তারপরে আমাকে বলো আর কি আছে রে। উম এগুলাই তো, না, এইগুলোই বেশিরভাগ আসে। আর কি দিব, আর কি আছে? উঁচা উঁচা জিনিস আর কি আছে? স্যার পাহাড়। কি স্কাই। স্কাই লম্বা হয় না? স্কাই তো হাই, এটা তো সবাই আমরা পারবোই। স্কাইয়ের ক্ষেত্রে এটা হাই ইউজ হয়। যাই হোক, এই তো। আর সহজ করে বোঝাইতে গেলে যে যে জিনিসগুলো আমরা হচ্ছে টল বলতে বুঝাই হচ্ছে আমরা আহ, ধরো কোনো আকার আকৃতিগত বিষয় যেগুলো আমাদের সচরাচর আমাদের আশেপাশে দেখি, সেগুলোর একটা অবয়ব যখন একটু উঁচা হয়, মানে একটু বেশি হয় দৈর্ঘ্য, তখন আমরা লম্বা বলি। বাট নর্মাল যে বিষয়গুলো আছে, যেমন গাছগাছালি, পাহাড় পর্বত, হ্যাঁ, এগুলোকে আমরা কিন্তু, সরি গাছ না, পাহাড় পর্বত, তারপরে হচ্ছে যেগুলো ঢাল বিশিষ্ট একটা উঁচা, হ্যাঁ না, হুট করে উঁচা না, হুট করে উঁচা মানে লম্বা আকৃতি, একদম ভূমির সাথে লম্ব ভাবে আছে উপরের দিকে, সেগুলোকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে, এবং চিকন চিকন জিনিস সেগুলোকে লম্বা বলি। আর যে জিনিসগুলো একটু ঢাল বিশিষ্ট, একটু ছড়ানো, হ্যাঁ, মোটা আকৃতির, যে ঢাল আকার, ঢাল বলতে বোঝাচ্ছি যে স্লোপ আকারে যায়। পাহাড় কেমন দেখুন, একবারে কি লম্বা হয়ে যায় না, আস্তে 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 পাহাড় উপরের দিকে ওঠে না? তো এই ধরনের জিনিস, সেগুলোকে আমরা হাই বলে থাকি বেসিক্যালি, হ্যাঁ। তো এই জন্য মাউন্টেন টল দিলে এটা ভুল হয়, মাউন্টেন হচ্ছে হাই হবে। তো টল থাকলে এক্ষেত্রে হাই ব্যবহার করবো। আর ট্রি বা মানুষজন, এগুলোর ক্ষেত্রে আমরা টল শব্দটা ব্যবহার করি। মানে অর্থগত দিক থেকে প্রয়োগ, এগুলো কোথায় কিভাবে প্রয়োগ করবো, এই জিনিসগুলো এখান থেকে আমরা শিখলাম। তো খুঁটিনাটি এই ধরনের জিনিসগুলো অনেক সময় পরীক্ষায় আসে বলে কিছু অর্থগত ভুল আমরা এখানে দেখার চেষ্টা করলাম, বাট এগুলোর কোনো স্পেসিফিক নিয়ম আসলে নাই, বুঝতে পারছো? এরকম হাজার হাজার আছে। মানে এক একটার অর্থ কোনটাই কোথায় বসবে, সেটা এক একটা নিয়ম বানায় দিলে এরকম হাজারটা নিয়ম হয়ে যাবে। বাট যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু দেখালাম। তারপরেও যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা যখন বোর্ড কোশ্চেন সলিউশন করব, আমরা যখন প্র্যাকটিস করব, তখন দেখবা যে এরকম অর্থগত দিক থেকে ভুলের অনেক কিছু আমরা নতুন নতুন শিখতে পারবো। আর এবং এগুলো শিখতে হবে প্র্যাকটিসের দ্বারা। ধরো এটা প্র্যাকটিস করলাম, আমার মাথায় চলে আসলো যে না, এই সেন্টেন্সটা এরকম আসলে এই ধরনের সেন্টেন্সের অর্থগত দিক থেকে এই ভুল থাকে, এভাবে কারেকশন করতে হয়। তো এরকম আরো কিছু যখন সলভ করব, অর্থগত দিক থেকে কোন কোনটা ভুল আছে, এই অর্থগত দিক থেকে ভুলের কোনো নিয়ম নাই, এটা জাস্ট জানতে হয়। তুমি যত শব্দের অর্থ জানবা, সেগুলোর প্রয়োগ জানবা, যত বেশি বাক্য লেখা শিখবা, লিখবা, প্র্যাকটিস করবা, তত বেশি শিখতে পারবা। তো এরকম আমি বলি যে অনেক বোর্ডে দুইটা আসে, মানে কোনো কোনো বোর্ডে দুইটা আসছে, কোনো কোনো বোর্ডে তিনটা আসছে, হ্যাঁ, কোনো কোনো সময় একটা আসে, কোনো কোনো সময় কোনোটাই আসে না, একটাও আসে না, সবগুলো নিয়ম থেকে আসে। মানে ওই যে আগের যে একদম ডাইরেক্ট নিয়ম পড়লাম না কিছু, সেগুলো থেকে আসে। তো কিছু কিছু সময় দেখা গেছে অর্থগত দিক থেকে এই ধরনের ঝামেলাপূর্ণ কিছু জিনিস অনেক সময় অনেক বোর্ডে এসছে। তো আমরা এগুলো প্র্যাকটিস করব, তো যত বেশি প্র্যাকটিস করবো আশা করা যায় আমরা যেটা এবার আসবে বা যেটা তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো ইনশাল্লাহ তোমরা পারবা, যদি সেগুলো প্র্যাকটিস করি আগের গুলো। এই ছিল মোটামুটি আমাদের কারেকশনের নিয়ম কানুন। এখন আমাকে কোশ্চেন করতে হবে বা প্রবলেম থাকলে শেয়ার করতে হবে যে তোমাদের এই টোটাল 50 রুলস এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, কোনোটা বুঝতে সমস্যা আছে কিনা, এরকম কেউ থাকলে আমাকে কোশ্চেন করো। স্যার, আমি হ্যাঁ, গত মানে রবিবারে যে ক্লাস হচ্ছে এই ক্লাস আর আজকের ক্লাসে জয়েন হতে পারছি, মানে নিউ, এর আগের গুলো তো পাইছি না, কোনো এখন এই সমস্যা নেই। আগের রুলস গুলো কোথায় গেলে নিউ পাবো? কামারদের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, তোমরা আমার সাথেই ক্লাস করতে থাকো। এখন ক্লাসে জি স্যার। 3টা টপিক হয়েছে মাত্র, আমরা ক্লাসে যে টপিক গুলো শেষ করব এখন থেকে তোমরা সেই টপিকেই শুরু করে যাবা। আমরা প্রিভিয়াস যে টপিক গুলো গ্যাপ গেছে তোমাদের, সেই গ্যাপ টপিক গুলো আমরা আবার রিভিউ করি লাস্টে। যে গ্যাপ টপিক বলতে আমরা সব টপিকই আবার রিভিউ করি, তো সেখানে তোমরা সেই টপিক আবার পেয়ে যাবা। আর রেকর্ড ক্লাসের লিংক দিয়ে দিলে সেইখানে রেকর্ড ক্লাসগুলো দেখে দেখে একাই নিজেরা অ্যাডভান্স হইতে পারো। সেটা আমি রিকমেন্ড করি না, পড়লে পড়বা, না পড়লে নেই, বাট চাইলে পড়তে পারো। বাট আমরা আবার রিক্যাপে যাব, হ্যাঁ, বাট তোমরা চাইলে ওই আগের ক্লাসগুলো করতে পারো।
শীটগুলো পড়তে পারো, সবকিছুই তোমরা পেয়ে যাবে, সমস্যা নেই। আর এখন থেকে যেগুলো পড়াচ্ছি সেগুলোতে স্ট্রিক্ট থাকো। স্যার আচ্ছা, এবার রেকর্ড বলতেছি, এগুলো আমরা কই পাবো, দেওয়া আমি আছে কোথায় স্যার। পাবো? গ্রুপে দিয়ে দিব, আজ এখন আমি ইয়াতে বলে দিচ্ছি, গ্রুপে এখনই দিয়ে দিব, ধরো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাকে বলো এখানে কোশ্চেন আছে কিনা, 50টা নিয়মে কারো কোশ্চেন আছে কিনা। স্যার 22 নম্বরে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, 22 নম্বরে কি কোশ্চেন বলে ফেলো। একবার বলতেন এটা। আচ্ছা, 22 নাম্বার ছিল ডাবল ইন্টারোগেটিভ হবে না। ডাবল ইন্টারোগেটিভ হয় না, ডাবল নেগেটিভ হয় না, ডাবল কম্পারেটিভ হয় না, 3 ধরনের প্যাটার্ন ছিল। এইটা হচ্ছে ডাবল ইন্টারোগেটিভ। ডাবল ইন্টারোগেটিভ বলতে বোঝায় একই শব্দে দুইটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম থাকবে না। কি বলছি? ওখানে ডু ডাজ দুইটা আছে, এর জন্য হবে না। বুঝে নাই কি বলছি? দাঁড়াও, তোমাদের রেকর্ড ক্লাসের লিঙ্কটা একটু আমি আগে পাঠাই নিই, ওই গ্রুপে দিয়ে দিবে তোমাদের, তো একটু দাঁড়াও। তোমরা হচ্ছে ব্যাচ 2, ঠিক আছে, এটা একটু পাঠাই নিই। ব্যাচ 2 গেল, এটা ব্যাচ অনেকটা দেওয়ার দরকার না, ওরা পাইছে। আচ্ছা, ঠিক আছে। কি স্যার বলতেছিলাম এখানে? স্যার আমরা ক্লাস 20 রুটিন মানে কোন দিন ক্লাস, একটু ক্লাস রুটিন দেওয়ার কথা ছিল গ্রুপে, দিলেন না। মানে আমরা তো অনেক সময় ব্যস্ত থাকি, এখন ক্লাস রুটিনটা থাকলে ওই দিন স্পেসিফিক ডে গুলাতে একটু ফ্রি থাকার চেষ্টা করবো আর কি, এরকম আর কি। শনি রবি মঙ্গল, শনি রবি 8:30, মঙ্গলবারে 9:30, মনে থাকবে? জি স্যার। স্যার আমাদের কি তো রিপিট হবে? কোশ্চেন রিপিট খুব একটা হয় না, ঠিক আছে? খালি কোশ্চেন করে পাস করা যাবে না। দেখো, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, বললাম আমরা কি ডাবল ইন্টারোগেটিভ হবে না। না। ডাবল ইন্টারোগেটিভ মানে হচ্ছে তোমার দুইটা সেন্টেন্সে ইন্টারোগেটিভ ফরমেশন থাকা যাবে না। কিরকম? দেখো, এখানে ডু ইউ নো, ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা একটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম। আবার হোয়ার ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটাও একই ভাবে আছে। তো দুইটা জায়গায় ইন্টারোগেটিভ ফর্ম রাখা যাবে না, একটাকে ইন্টারোগেটিভ রেখে আরেকটাকে অ্যাফার্মেটিভ ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে ডু ইউ নো পরেরটা অবশ্যই নিবা, আগেরটা কখনোই করা যায় না, আগেরটা এইভাবেই রাখতে হয়। তাহলে হোয়ার ডাজ হি লিভ না দিয়ে হোয়ার হি লিভস। ক্লিয়ার? পরেরটাকে অ্যাফার্মেটিভ করে ফেলতে হবে। স্যার 29 নম্বরে একটা প্রশ্ন ছিল, 29-এ চলে যাচ্ছি। 29 লেস্ট, বলো কি কোশ্চেন। স্যার লিস্টের পরে এখানে সাবজেক্ট প্লাস শুড মাইট প্লাস বি অন প্লাস বাকি অংশ, কিন্তু এখানে হ্যাঁ, শুড আর মাইট ছাড়া আর অন্য কোনো মডাল ভার্ব বসবে? কুড কুড এখানে তো অনেক কোড করে। কোড বসানো যায়, বাট তোমরা যে কোনো একটা বসালেই যেহেতু হয়, অলওয়েজ শুড ব্যবহার করবা। এখানে একটা কথা আছে, আমি বলি, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম কথা লেখা আছে, আর এগুলোর মিনিং আসলে তেমন একটা চেঞ্জ হয় না। শুড কুড মাইক দ্বারা খুব বেশি মিনিং চেঞ্জ হয়, ব্যাপারটা এরকম না। তবে সব বই অ্যানালাইসিস করে বা আপার ক্লাসের বিভিন্ন প্রিপারেশন বুক বলো, বিসিএস প্রিপারেশন বুক বলো, আমি সেগুলোতে পড়াশোনা করে দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দিছে, ওরা শুটটা সব জায়গায় আছে। হ্যাঁ, কুড আর মাইক দেখ না দেখ, শুটটা সব জায়গায় দিছে, এবং একটা দিলেই হয়। আমার কথা বুঝতে পারতেছো? একটা দিলেই হয়, মানে এখানে শুট দিলে সব সাবজেক্টের সাথে শুট দেওয়া যায়, তাহলে তুমি শুডই দিবা, এর বাইরে আর কিছু দেওয়ার দরকার নেই। তাহলে সেফ সেফ সিচুয়েশনে থাকবা, বুঝতে পারছো? আর কিছু দেওয়া যায় কি না যায় ব্যাপারটা না দিয়ে তুমি শুড দিলে কারো ভুল ধরার কোনো অপশন নাই, আমাদের সেফ থাকাটা জরুরি। তো শুড স্যার ইউজ করবা প্রতিটা তোমরা সব, ক্ষেত্রেই কি শুড আমরা ব্যবহার করতে পারবো, অল মানে যে টাইম, কোনো অল টাইম। হাতি, ভেড়া, ঘোড়া, যা কিছু আসে সবকিছুর সাথে শুড। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তারপর আর কোনো কোশ্চেন? স্যার বলো এটা তো বলো বলো। বইয়ে পাইতেছি না। স্যার বইয়ে না আমাদের কি পাইলেও অন্য চলবে, আমার এখানে থাকলেই হবে।
অন্য স্যার সাবজেক্টের যে আমাদের গাইডলাইন দেওয়া আছে সেই হিসাবে সবকিছু পাবা। স্যার আমাদের যে সাজেশন দেওয়া হয়েছে ওখান থেকে রাইটিং পার্টও অল্প অল্প করে পড়া দিতে থাকেন। হ্যাঁ, পড়া দিতে থাকবো। এই যে রাইটিং পার্ট আমি আগামী ক্লাসে পড়াবো, তো তখন থেকেই পড়া দিব। স্যার ওই স্যার আমাদের ড্রাইভের লিংক আমাদের গ্রুপে দেন নাই। ড্রাইভ লিংক তোমাদের গ্রুপেও দেওয়া আছে, এখন দিয়ে দিচ্ছে, আমি পাঠাই দিচ্ছি, সমস্যা নেই, সবাই পাবা। আচ্ছা, এখন কিছু প্র্যাকটিস করি। মানে এই যে সবগুলো নিয়ম পড়লাম, ওই নিয়মেরই কিছু সেন্টেন্স আমি এখানে আনছি। এখান থেকে একটু জাস্ট ঝালাই করব সবগুলো নিয়ম। আমরা দেখো 5 মিনিটের মধ্যে সবগুলো সলিউশন করে ফেলবো, যে পারলে কত সহজ করা যায়। ঠিক আছে, দেখো আমি করি, তোমরা না বললা, প্রথমে আমি করি। হি গেভ মি সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, ইনফরমেশনস হয় না, আমরা একটু আগে শিখলাম, ইনফরমেশন হবে, এস কাটা যাবে। ইনফরমেশনের কখনো প্লুরাল হয় না। দেখো সবগুলো নিয়ম একটু মাথায় চলে আসে কিনা। এ নাম্বার অফ স্টুডেন্টস ইজ প্রেজেন্ট, এ নাম্বার অফ স্টুডেন্টস থাকলে আমরা বলছি প্লুরাল হয়, ইজ হয় না, আর হয়ে যাবে। আর প্রেজেন্ট হবে দা নাম্বার অফ স্টুডেন্টস আর আছে, আর হবে না, দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার ইজ হয়ে হবে যাবে। উই মেড হিম দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেন একটা কমপ্লিমেন্ট, তার আগে আর্টিকেল বসে না, দা কাটা হবে যাবে। না, হ্যাঁ, হি স্পিক্স দ্য ইংলিশ লাইক ইংলিশ, হি লাইক দা স্পিক্স ইংলিশ। ইংলিশ এটাকে দাও। লাইক দা ইংলিশ। পরের ইংলিশটা জাতি, লাইক প্রথম ইংলিশটা ভাষা, এজন্য তার আগে দা হবে না, জাতির আগে দা হবে। ইউ আর অ্যাডিক্টেড টু স্টাডি, অ্যাডিক্টেড টু মানে স্টাডি। খারাপ কাজে আসক্ত, আর স্টাডি তো খারাপ কাজ না, স্টাডি ভালো কাজ, এই জন্য অ্যাডিক্টেড টু না হয়ে এটার অল্টারনেট হয় হচ্ছে ডেভোটেড টু। অথবা স্টাডিকে চেঞ্জ করে তোমরা যে কোনো একটা খারাপ কাজ দিয়ে দিতে পারো, বাট ওটার চেয়ে আমি মনে করি অ্যাডিক্টেড টু কে চেঞ্জ করে ডেভোটেড টু দেওয়াটা এই সকল সেন্টেন্সে যুক্তিযুক্ত বেশি। ভার্বটাকে চেঞ্জ করে ওইভাবে অল্টারনেট করে দিবা। ঠিক আছে, ওকে। আই ডিড এ ক্রাইম, এখানে ক্রাইম শব্দের সাথে আমরা বলছি এটার কানেক্টেড ভার্ব ছিল কমিট, তো আই ডিড না হয়ে হয়ে যাবে কমিটেড, COMMITTED, কমিটেড এ ক্রাইম। ঠিক আছে, নোবডি ট্রাস্ট হিম, নোবডি, এভরিবডি, এনিবডি, ইচ, এভরি, এগুলো যুক্ত কোনো বাক্য থাকলে সেটা সিঙ্গুলার সাবজেক্ট হয়, সিঙ্গুলার সাবজেক্ট হলে ট্রাস্ট হয় না, সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ট্রাস্টের সাথে এস বা ইয়েস, তাহলে এস যোগ হবে। ঠিক আছে। আচ্ছা, হার্ডলি হ্যাড হি সিন মি, দেন হি র্যান অ্যাওয়ে। হার্ডলির পরে হ্যাঁ দেন হয় না, হোয়েন হয়ে যায়। হার্ডলির সাথে হোয়েন কানেকশন থাকে, প্রথমটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। টেন্স ঠিক আছে, হি র্যান অ্যাওয়ে পাস্ট ইনডিফিনিট আছে, এটা হ্যাড হি সিন পাস্ট পারফেক্টে আছে, টেন্সে কোনো ঝামেলা নাই, বাট এখানে প্রিপজিশনের ঝামেলা ছিল। হার্ডলি হ্যাড হি সিন মি হোয়েন হি র্যান অ্যাওয়ে। নো সোনার হ্যাড হি সিন দেন মি হবে, হোয়েন হি র্যান অ্যাওয়ে। নো সোনার হ্যাড সাথে দেন হোয়েন হয় না, দেন হয়ে যাবে, এটা হয়ে যাবে দেন, বাকি সব ঠিক আছে। মেনি স্টুডেন্টস হ্যাভ পাসড ইন দ্য এক্সামিনেশন, মেনি এ কথাটা থাকলে এরপরে নাউন প্রোনাউন প্লুরাল, বাট ভার্ব হয় সিঙ্গুলার, হ্যাভ হয়ে যাবে হ্যাজ। ডু ইউ নো হোয়েন উইল হি কাম, ডু ইউ নো হোয়েন হি উইল কাম, হিটা আগে যাবে, উইলটা পরে যাবে, ডাবল ইন্টারোগেটিভ থাকা যাবে না। ওয়ান অফ দ্য স্টুডেন্টস হয় স্টুডেন্ট হবে না, ওয়ান অফ দার পরে নাউন প্রোনাউন প্লুরাল, আবার ভার্ব হয় সিঙ্গুলার, হ্যাভ না হয়ে কি হয়ে যাবে, হ্যাজ হয়ে যাবে। ইট ইজ ইউ হু ইজ টু ব্লেম, ইট ইজ ইউ, ইউ এর হু আর থাকলে হু, হোয়াট, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে, রিলেটিভ প্রোনাউন হিসেবে বসলে তার পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসতে হয়, তাহলে এই আর পূর্ববর্তী হবে, সাবজেক্ট আছে ইউ, তাহলে হু ইজ এর না হয়ে আর হয়ে যাবে। আচ্ছা, গালিভার্স ট্রাভেলস আর এ ফেমাস বুক, গালিভার্স ট্রাভেলস অনেকগুলো বই না, একটাই বই, এটা আর না হয়ে একটা বইয়ের নাম যেহেতু বোঝায় ইজ। আচ্ছা, পিপল অফ দিস এরিয়া ইজ ইলিটারেট, পিপল অফ দিস এরিয়া, পিপল একটা প্লুরাল নাউন, অল টাইম প্লুরাল থাকে, আমরা শিখছি আর কিছু হবে নাউন এরকম, হ্যাঁ, পিপল, আর হবে পোল্ট্রি, পিজেন্ট্রি, জেন্ট্রি, ক্যাটল, ফক, কি কি ছিল বলো না কেন আমাদের সাথে, বলতে হবে তো, এগুলো বললে না মনে থাকবে। তো পিপল অফ দিস এরিয়া ইজ ইলিটারেট না হয়ে কি হবে, আর ইলিটারেট হয়ে যাবে। 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাভ বিন কমপ্লিটেড, 2/3 এর পরে মানে has এরকম been, পোর্শন বা ভগ্নাংশ জাতীয় সাবজেক্টের পরে যদি ওয়ার্ক বস্তুবাচক সাবজেক্ট হয় তাহলে আমরা সেটাকে বলি সিঙ্গুলার, তো হ্যাভ না হয়ে যাবে হ্যাজ। The principal along with the teachers have planned trips, along with, together with, has হবে স্যার, as well as থাকলে তার পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাইলে has এখানে হবে, টিচার্স আছে, হ্যাঁ টিচার্স অনুযায়ী দেওয়া যাবে না, প্রিন্সিপাল অনুযায়ী দিতে হবে, যেহেতু প্রিন্সিপাল সিঙ্গুলার তাহলে হ্যাভ না হয়েই হয়ে যাবে হ্যাজ। দ্য has, ডিরেক্টর এন্ড কাউন্সিলর আর জেন্টেল, এন্ড দ্বারা দুটো সাবজেক্ট is, যুক্ত আছে, একটার আগে দা আছে আর একটার আগে নাই, দ্যাট মিনস একই ব্যক্তিকে বোঝাচ্ছে, সিঙ্গুলার সাবজেক্ট আর না হয়ে ইজ হয়ে যাবে। দ্য is বিহেভিয়ার, হবে, দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস আর ভেরি গুড, দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস is পুরাটাকে good, সাবজেক্ট ধরো, পুরা সেন্সটা হচ্ছে সিঙ্গুলার সেন্স, তো এখানে অবশ্যই আর না হয়ে ইজ হয়ে যাবে। is হবে স্যার, পারা যাবে, পারলে কতক্ষণ, 4 মিনিটও লাগে নাই, উইথ এক্সপ্লেনেশন লেখালেখি করে আমি বলছি। আর যখন তোমরা নিয়মের মধ্যে সব পারবা, 2 মিনিটও লাগবে না,
2 মিনিট কেন, 1 মিনিটও লাগবে না সবগুলো 5টা সেন্টেন্স এতগুলো লিখতে। রুলস আবার মনে থাকে অনেক সময়। কেন, আমি তো না দেখে সব বলতে পারতেছি, আমার মনে আছে কেন? কারণ আপনি স্যার তো আমরা তো প্র্যাকটিসের এক্সপার্ট স্যার, উপর আছেন। পড়াইতে পড়াইতে ওগুলা। আপনি তো পড়াইতে তাও পড়াইতে এখানে অনলি 50টা নিয়ম আছে কারেকশনের বা রাইট ফর্ম অফ ভার্বস এর অ্যাডিশনাল নিয়ম ধরতে গেলে সবকিছু মিলে যদি ভালো করে পড়তে যাও 150টা নিয়ম পড়তে হবে মিনিমাম। আমাদের হয়েছে 50 আর 40, 90টার মতো, তাই না? তো স্যার এই কয়টা পড়লে কি অনেক কিছু যথেষ্ট? বাদ দেওয়া হয়েছে। রাইট বা এই কটা আমরা পড়লে স্যার গত এই ক্লাসে কটা পড়লে মানে যথেষ্ট না, যথেষ্ট না কেননা আমাদের ক্লাস টাইম প্রায় শেষ, একটু বলি যথেষ্ট না কেন। কারণ হচ্ছে কিছু আছে নিয়মের বাইরে, ওই যে বললাম অর্থগত দিক থেকে ভুল, ওগুলো প্র্যাকটিস করে করে পারতে হবে, এরকম 2টা বা 1টা থাকে। তো আলটিমেটলি নিয়মের মধ্যে তুমি ওই যে 5টা পেয়েই যাবা, স্যার এমনি সবগুলো ধরেন নিয়ম ভালো কমন, করে পড়লে 5টা পেয়ে যাবে। মানে স্যার ওভাবে না স্যার, এমনি ধরেন সহজ ভাবে এই মানে কমন ভাবে কি 2-3টে পারা যায়, মানে পারা যাবে নিয়ম পড়ে। সবগুলো, 5টাই পারবা তুমি, এই নিয়মের মধ্যেই 5টা পাবা, কোশ্চেন যদি খুব কঠিন না হয়। স্যার অ্যাডিক্টেড টু এর পর তো এখন ভার্বের সঙ্গে অনেক আইএনজি যোগ কঠিন হয় হবে। না? অ্যাডিক্টেড টু এর পর